বন্ধুরা, আমি রবিন। আমার বয়স ২১। আমি প্রায় ৬ ফুট লম্বা কিন্তু পাতলা। সারাদিন ফুটবল ট্রেনিং আর মার্শাল আর্ট শেখার জন্য আমি আমার বন্ধুদের মধ্যে জনপ্রিয়। আমার বাবা খুব নামী ব্যবসায়ী। ছোট গ্রাম থেকে নিজের ব্যবসা শুরু করে আজ এক নামী ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। মা এই গ্রামেরই এক বড়লোক বাড়ির মেয়ে হলেও বাবা মাকে বেশি পছন্দ করতেন না, কারণ মা বেশি পড়াশোনা করেননি। মা আর বাবার বয়সের তফাৎও অনেক। বাবা এখন ৫০ আর মা ৩৫। বাবা বেশিরভাগ বাইরে থাকার জন্য মার জীবনে একমাত্র সম্বল আমি। কারণ দাদু ঠাকুমা অনেক আগেই মারা গিয়েছিলেন। আসলে আমি মাকে অনেক ভালোবাসতাম। আমি আমার বন্ধুদের কাছে শুনতাম যে মা হয়তো আমাকে ভালোবাসে। আমি এই কথার কোনো উত্তর দিতাম না। মনে মনে আমিও মাকে খুব ভালোবাসতাম, শান্তি পেতাম। একদিন বাবা আমাদেরকে এসে বলেন যে তাকে বাইরে গিয়ে থাকতে হবে এবং বাবা আমাদেরকে সাথে নিয়ে যেতে চান না। আমি তখন বললাম, আমি আজ থেকে এখানে থেকে তোমাকে কাঁচামাল পাঠাব আর ব্যবসার দায়িত্ব নেব। বাবা এই কথা শুনে খুশি হলেন। তার পরের দিন রাত্রে তিনি বাইরের জন্য রওনা হলেন। মা রাত্রেবেলা আমার ঘরে এসে বলেন, আমাকে কালকে বাজার নিয়ে যাবি? তোর বাবা না থাকার জন্য আমার দায়িত্ব তোকেই নিতে হবে। আমি সম্মতি দিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা মা এসে আমাকে উঠাতে এসে আমাকে বলে, বেলা হয়েছে, এবার ওঠ, ওটাকে নামা এবার। আমি মার মুখ থেকে একথা শুনে অবাক হয়ে গেলাম। জলখাবার খেয়ে শহরের জন্য রওনা হয়। বাসে যেতে আমি মাকে জিজ্ঞাসা করি যে তুমি কি নেবে? মা বল, কয়েকটা বাড়িতে পরার জন্য জামা কাপড়। দোকানে পৌঁছে মাকে দেখে দোকানদার জিজ্ঞাসা করল তার কি লাগবে। মা তাকে বলল বাড়িতে পরার জন্য কিছু দেখাতে। দোকানদার মাকে নানা রকমের কাপড় দেখাতে লাগল। আমি মাকে বললাম, এইগুলোই নাও, তোমাকে ভালো লাগবে। দোকানদারও বলল, আপনার বুকে এগুলো পরলে ভালো লাগবে। মা দোকানদারের কথা শুনে হাসতে লাগল। আমি ভাবলাম মা খুশি হচ্ছে এই কথা শুনে, তাই আমি আর কিছু বললাম না। দোকান থেকে মার জন্য কয়েকটা শাড়ি কিনলাম। বাইরে বেরিয়ে এসে মা আমাকে বলল, আমাকে একটা স্মার্টফোন কিনে দিবি যে রকম তোর আছে। আমি বললাম, তুমি ফোন নিয়ে কি করবে? মা বলল, তোর সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে। এই বলে মার জন্য একটা ফোন কিনে বাসে উঠলাম। বাড়ি পুছে মা বলল, আমাকে ফোনটা চালানো শিখিয়ে দে। মাকে কয়েকটা জিনিস শিখিয়ে দিলাম। রাত্রেবেলা ঘুমানোর সময় মা আমার ঘরে এসে বলল, আমার সাথে ঘুমাবি চল, আমার ভয় করছে একা ঘুমাতে। আমি মায়ের কথা মতো মায়ের সাথে ঘুমিয়ে পড়লাম। বিছানায় শুয়ে আমি মাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি দোকানদারের কথায় রাগ করেছিলে? মা বলল, না, বরং আমার ভালো লেগেছিল যদি কথাটা সত্যি হতো। আমি মায়ের কথা শুনে মাকে বললাম, তুমি কি চাও দোকানদার যেটা বলল সেটা সত্যি হোক? মা বলল, হ্যাঁ, কিন্তু সেটা কি সম্ভব? আমি মাকে বললাম, সব সম্ভব যদি তুমি চাও। মা কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলল যে, কিন্তু সবাই কি বলবে? আমি বললাম, সবার কথা ছাড়ো। মা কিছুক্ষণ পরে আমাকে বলল, তুই আমাকে ভালোবাসিস? আমি বললাম, খুব ভালোবাসি। আর তুমি? মা বলল, তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া আমি আর কাউকে চাই না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা নেই। আমি ভাবলাম কালকে হয়তো কোনো স্বপ্ন দেখেছি। জলখাবারের পরে স্নান করার পর আমি আমাদের কাঁচামাল তৈরির জায়গায় কাজে যাব বলে তৈরি হচ্ছি, সেই সময় মা আমার সামনে এসে দাঁড়াল। আমি বললাম, কি হয়েছে মা? আমার সামনে সিন্দুরের কৌট বাড়িয়ে বলল, এটা আমাকে পরিয়ে দে। আমি তখন বুঝতে পারলাম কালকের কথা সত্যি, আমিও খুশি হয়ে পরিয়ে দিলাম। মা আমাকে প্রণাম করল আর বলল, যাও, এবার কাজে যাও আর তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আমি আমাদের কারখানায় দেখে নিলাম আর এক কোণায় গিয়ে মাকে মেসেজ করলাম, কই? কিছুক্ষণ পরে মেসেজ করল, এই তো। কাজ ছেড়ে আমাকে মেসেজ করছো কেন? আমি বললাম, তোমার মতো কেউ থাকলে কার কাজে মন থাকবে? আমি আরও বললাম, কালকে যে শাড়ি কিনলে সেটা পরে কয়েকটা ছবি পাঠাতে বললাম। মা বলল, ঠিক আছে, দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাকে কয়েকটা ছবি পাঠালো। ছবিগুলো দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। মাকে বললাম, কত সুন্দর তুমি। মা বলল, তাই? আমি মাকে বললাম, আমার খুব পছন্দ হয়েছে। আমি বাকি দিনটা কোনো রকমে কাজ করে বাড়ি গিয়ে দেখি মা আমার জন্য খাবার টেবিলে বসে আছে। হাত পা ধুয়ে মা আর আমি একসাথে খেয়ে নিই। আমি খাওয়ার পর মায়ের ঘরে শুয়ে আছি। মা এসে বলল, তোমার ঘর আজ থেকে আমার ঘর, চলো আমাদের ঘরে চলো। মা আগে ঘরে ঢুকে বিছানা ঠিক করতে লাগল। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করার পর দেখি মা আমার আশা দেখে বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। এরপর মা কি এক সুখের আশায় অদ্ভুত আচরণ করতে লাগল। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে চা করতে লাগলাম।
চা নিয়ে গিয়ে মাকে ঘুম থেকে উঠালাম, মাকে চা দিয়ে বললাম আজ কাজ থেকে ফেরার সময় তোমার জন্য একটা গিফট আনব। মা বলল ঠিক আছে। স্নান আর জলখাবার ছেড়ে আমি সোজা দীঘা যাওয়ার জন্য বাসের টিকিট কাটলাম। কারখানায় গিয়ে আমি ঘুরে বাড়ি ফিরে দেখি মা আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। আমি হাত পা ধুয়ে খেতে বসলে মা জিজ্ঞাসা করল, আমার গিফটটা কি? আমি বললাম আমরা দুজনে দীঘা যাব ঘুরতে। মা বলল তাই। যাই হোক, দিন গিয়ে রাত হলো, আবারও খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করলাম, টিভি দেখলাম। তবে আজ আর দেরি না করে 11টার দিকে বললাম অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা স্নান করে জলখাবার বানাচ্ছে। মা আমাকে দেখে বলল, স্নান করে নাও, জলখাবার তৈরি। আমি স্নান করে নিচে নেমে দেখি মা শাড়ি পরে জলখাবার নিয়ে বসে আছে। জলখাবার খেয়ে আমরা বাসে উঠলাম। বাস ফাঁকা হওয়ায় আমরা বসার জায়গা পেয়ে গেলাম। বাজারে পৌঁছে মায়ের জন্য কয়েকটা কাপড় কিনি। আমি কয়েকটা জামা আর প্যান্ট কিনলাম। বাড়ি ফেরার আগে একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিলাম। বাড়ি ফেরার বাসে মা আমাকে বলল, এসব কেনার কি দরকার ছিল? আমি বললাম তোমাকে এইগুলো পরলে ভালো লাগবে, আর আমি চাই না তুমি শুধু শাড়ি পরবে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আমরা বাড়ি পৌঁছে জামা কাপড় গোছাতে লাগলাম। পরের দিন সকালে বাস থাকায় সেই দিন রাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বাসে উঠলাম আমাদের সিট শেষের আগে। আমি বললাম পেছনে ঝামেলা কম। মা একটা হাসি দিয়ে জানালার পাশে বসল। আমাদের সামনে এক জোড়া বয়স্ক মহিলা আর বামে তাদের সাথে ছেলে ছিল। তো বাস ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর এ পাশের ছেলেটা ঘুমিয়ে পড়ল। মা জানালা দিয়ে বাইরে দেখছিল। বিকেল পেরিয়ে সন্ধ্যা হল। রাত হতেই হঠাৎ গাড়িটার গতি কমে আসলো একটা পেট্রোল পাম্পে ধুকল তেল নেয়ার জন্য। আমরা বাস থেকে নামলাম ফ্রেশ হতে যাব বলে। তখন রাত 11টা। পাম্পের পাশে থেকে রাতের খাবার খেয়ে নিলাম। এরপর আমরা আবার ফিরে এলাম বাসে। সকাল 9টায় আমরা দীঘা পৌঁছে গেলাম। আমরা দীঘার সমুদ্রের কাছে একটা হোটেলে গিয়ে উঠলাম। চেক ইন করার সময় আমাদের সম্পর্কে জিজ্ঞেস করলে মা বলল আমরা স্বামী স্ত্রী। ম্যানেজার বলল, তাহলে আপনাদের একটা সিঙ্গেল বেডের রুম দিচ্ছি। রুমে গিয়ে দেখি রুমটা বেশ ছোট আর বেডটা ছোট। আমি মাকে বললাম, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। মা বলল ঠিক আছে। মা একটা লাল শাড়ি পরল। আমরা হোটেল থেকে বাইরে বেরিয়ে সমুদ্রের ধার বরাবর হাঁটতে থাকলাম। অনেকটা যাওয়ার পরে কাছে একটা মন্দির পড়ল। আমরা কাছে যেতেই দেখলাম অনেকে ওই মন্দিরে বিয়ে হচ্ছে। মা এটা দেখে বলল, চল আমরাও ঘুরে আসি। আমি মায়ের কথা ফেলতে পারলাম না। মন্দিরের বাইরে দোকান থেকে মালা নিয়ে মন্দিরে গেলাম। পুরোহিত কিছু না জিজ্ঞেস করে বিয়েটা শুরু করে দিল। নাম গোত্র জিজ্ঞেস করলে মা নাম ও গোত্র বলে দিল। পুরোহিতকে দক্ষিণা দিয়ে মা আমাকে নিয়ে গিয়ে একটা বসার জায়গায় নিয়ে গেল। মা আমার পাশে বসে বলল, শোন, আজকে থেকে আমাকে নাম ধরে ডাকবে। আমি বললাম, নাম ধরে না ডেকে তোমাকে দীপা বলে ডাকব। মা সম্মতি দিয়ে বলল, ঠিক আছে, আর আমি তোকে তুমি করে কথা বলবো। আমি দীপাকে সঙ্গে করে নিয়ে দুপুরের খাবার খেয়ে হোটেলে ফিরলাম। রুমে ঢুকে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। দীপা আমাকে বলল, তুমি এসে শুয়ে পড়লে, ফ্রেশ হয়ে নাও। সন্ধেবেলায় আমরা সমুদ্রের ধারে ঘুরতে বেরোলাম। সমুদ্রের ধারে বিভিন্ন জিনিস কিনতে লাগল দীপা। আমরা কেনাকাটার পরে একসাথে সমুদ্রের ধারে একটা পাথরে গিয়ে বসলাম। এমনি করে অনেকক্ষণ বসে গল্প করার পরে দীপা আমাকে বলল, আমি আর থাকতে পারছি না, চলো রাতের খাবার খেয়ে হোটেলে চলো, হোটেলে গিয়ে রেস্ট করব। আমরা রাতের খাবার খেয়ে হোটেলে গেলাম। আমরা হোটেলে ঢুকতেই হোটেল ম্যানেজার বলল, আপনাদের কিছু লাগবে? দীপা বলল, না, তবে আমাদের যেন কাল পর্যন্ত ডিস্টার্ব না করে। ম্যানেজার বলল, ঠিক আছে, আপনাদের ভ্রমণ যেন সুন্দর হয়। আমরা দুজন হেসে রুমে চলে এলাম। দীপা আগে রুমে ঢুকে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘুরে দেখি দীপা নিজের খোপা খুলে দিয়েছে। আমি দীপাকে বললাম, তোমাকে একজন নববধূর মতোই লাগছে। দীপা হেসে আমাকে বলল, তাই। আমি খাটের কাছে এসে দাঁড়াতেই দীপা এসে আমাকে মিষ্টি দিল। আমি কিছুটা খাওয়ার পরে দীপা কিছুটা খেল। এরপর দীপা আমাকে নতুন বউয়ের মতো প্রণাম করল। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে গেল। দীপা বলল, তুই আমাকে নতুন জীবন দিয়েছিস, তুই আমাকে নারী হওয়ার সুখ দিয়েছিস। আমি খুব খুশি। তুই খুশি তো? আমি বললাম, হ্যাঁ মা। দীপা বলল, এখন সমুদ্রতে স্নান করতে যাব, চলো। চলো, রেডি হয়ে নাও, সমুদ্রের ধারে যাব। সমুদ্রে যাওয়ার আগে আমরা জলখাবার খেয়ে নিই। জলখাবার খেয়ে আমরা সমুদ্রের ধারে গেলাম। সমুদ্রে পৌঁছে দীপা আর আমি কোমর অবধি জ্বলে গেলাম। ঠিক তখনই বড় একটা ঢেউ এলে পাশের লোকটির স্ত্রী ডুবে যাচ্ছিল।
পরে তাকে উদ্ধার করলে তাদের দুজনে আমাকে অনেক ধন্যবাদ দিলেন। প্রায় 1 ঘন্টা স্নান করার পরে আমরা হোটেলে ফিরি। স্নান করার পরে আমরা বাইরে দুপুরের খাবার খেয়ে রুমে আসি। এমন সময় ফোন এলো দাদুর। মা উঠে গিয়ে কথা বলতে লাগল। দীপা আমাকে এসে বলতে লাগল, তোমার দাদু তোমার মাসির সাথে তোমার বিয়ে ঠিক করেছে। কালই তোমাদের বিয়ে। আমাদের আজকেই ওইখানে পৌঁছাতে হবে। এই বিয়েতে তোমার বাবাও রাজি। আমি বললাম, মাসির সাথে আমার কেন বিয়ে দিতে চায়? দীপা বল, মাসি নিজে তোকে বিয়ে করতে চায়। আর দাদুর ও অনেক বয়স হয়েছে। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ির জন্য রওনা হয়। বিকেলের মধ্যে ওখানে পৌঁছে যায়। দিদা আমাদের দেখে খুব খুশি হয়। দিদা আমাকে পা হাত ধুয়ে বসতে বলল। আমি আর না দাঁড়িয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে কলতলাতে পা ধুয়ে ঘরে ঢুকলাম। সোজা বসার ঘরে চলে গেলাম। দিদা আমাকে সামান্য মিষ্টি খেতে দিল। খেতে খেতে সামনের দিকে তাকাতেই দেখলাম আমার মাসি মেঝেতে তরকারি কাটছে রাতের খাবার জন্যে। মাসি একটা লাল রঙের শাড়ি পরেছে। মাসি আমার মুখের দিকে তাকিয়ে বল, কিরে, খুব খিদে পেয়েছে না রে? পাবেই তো, সে সকালে দুমুঠো খেয়ে বেরিয়েছিস। আমি এবার মাসির ঘরে যাব। হঠাৎ দিদা ঢুকল। দিদা বলল, তুই স্টেশনের কাকুর দোকান থেকে তোর দাদুর ওষুধটা এনে দে। আমি ঘরে বেরোতে যাব। তখন মাসি বলল, আমার একটা জিনিস কিনতে হবে, এখানে পাওয়া যায় না। আমি বললাম, ঠিক আছে, আমাকে বল, আমি নিয়ে আসব। শুনে মাসি হেসে বলল, তুই আনতে পারবি না, আমাকেই যেতে হবে। মাসি বাজারে যাবে আমায় সাথে, এটা শুনে আমার মন খুশিতে ভরে গেল। মাসি একটা নীল জামা পরে আমার সাথে বেরিয়ে পড়ল। দেরি হয়ে যাচ্ছে দেখে ওকে তাড়াতাড়ি সাইকেলে উঠিয়ে সোজা স্টেশন। সেখানে স্টেশন মাস্টারের ঘরে যেতেই দেখলাম কাকু বসে আছেন। আমাকে দেখে বলল, তোর দাদুকে এই ওষুধের প্যাকেটটা দিবি, আর এই নে বাকি পয়সা তোর দাদুকে দিয়ে দিবি। আমি আর দেরি না করে বাইরে বেরিয়ে মাসিকে চারিদিকে দেখতে পেলাম না। একটু এগিয়ে যেতেই দেখলাম একটা দোকানে কি যেন কিনছে। আমাকে দেখে দাঁড়াতে বলল, আর একটু পরে হাতে করে একটা প্যাকেট নিয়ে আমার কাছে এলো। এবার থেকে তোকেই জামা কাপড় আমার জন্য আনতে হবে, মনে রেখো। চল ওই মাঠের গিয়ে বসব। অনেকটা হেঁটে এলাম। আমি আর মাসি মাঠে গিয়ে বসলাম। মাঠে দূরে দূরে কয়েকজন লোক বসে আছে। মাঠে বসে মাসি আমাকে বল, হ্যাঁ রে, ভ্রমণ কেমন লাগল? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে জানলে? মাসি বলল, তোর মাই আমাকে বলল। আমি বললাম, তুমি কাউকে বলো না। মাসি বলল, বলবো না। মিনিট 5 পরে আমরা বাড়ি ফিরলাম। বাড়িতে ঢোকার মুখে আমাকে বলল, এখন একটু ছাদে আয়। দিদাকে দাদুর ওষুধটা দিয়ে আমি সোজা ছাদে চলে গেলাম, আর সেটা দেখে মাসিও একটু পরে ছাদে চলে এলো। হাতে সেই দোকান থেকে কেনা জিনিসের প্যাকেটটা নিয়ে এলো। তারপর সেই প্যাকেট খুলে আমাকে বল, দেখতে সুন্দর না? আমি বললাম, অনেক সুন্দর। তারপরে মাসি আমাকে বলতে লাগল, তুই আমার বর হবি, তাই তোকে আমার ব্যাপারে কয়েকটা জিনিস আগেই বলে দি। আমি মাসির সব কথা শুনে জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছ? মাসি বলল, তোকে আমি সেই ছোট থেকে পছন্দ করি। কলেজের পরে তোকে দেখে আমি প্রেমে পড়ে যাই। তাই আমি তোকে ছাড়া আর কাউকে বিয়ে করতে চাই না। এমন সময় দিদা রাতের খাওয়ার জন্য ডাকল। আমি আর মাসি নেমে এলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। মাসি নিচে থেকে বল, স্নান করে রেডি হয়ে নে, বাজার যাব। জলখাবারের পরে স্নান করার পর আমি বাজার যাওয়ার জন্য তৈরি হচ্ছি, সেই সময় মাসি আমার সামনে এসে দাঁড়াল। আমি বললাম, কি হয়েছে মাসি? মাসি আমার সামনে সিন্দুরের কোট বাড়িয়ে বল, নে, এটা আমাকে পরিয়ে দে। আমি তখন বুঝতে পারলাম মাসি আমাকে সত্যি বিয়ে করতে চায়। আমিও খুশি হয়ে পরিয়ে দিলাম, আর ভাবলাম আজ থেকে মাসিও আমার বউ। মাসিকে সিন্দুর পরাবার পর মাসি আমাকে প্রণাম করল আর বলল, আজ থেকে তুই আমার স্বামী, চল এবার জলখাওয়ার পরে বাজার যাব। আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। কিছুক্ষণ পরেই বাস এসে গেল। কিছুক্ষণ পর একটা সিট খালি হতে মাসিকে বললাম সেখানে বসতে। মাসি বলল, না, আমার বর দাঁড়িয়ে থাকবে, আমি বসব। তা হবে না, তুই বস। একটু পর আমরা মার্কেটে চলে এলাম। আমরা প্রথমে একটা লেডিস কর্নারে ঢুকলাম। দোকানের একটা সেলসম্যান দেখেই এগিয়ে এলো। লোকটা বলল, স্যার, কি চাই বলুন। এখানে সব রকমের জিনিস পাবেন বৌদির জন্যে। আর বৌদি যা সুন্দরী, সব কিছুতেই মানিয়ে যাবে। মাসির দিকে তাকাতে দেখলাম মাসি লাল হয়ে গেছে। মাসি বলল, আচ্ছা, প্রথমে হালকা কিছু দেখান, সবসময় বাড়িতে পড়বে আর কি। এবার মাসি বল, কিছু গয়না পছন্দ হয়েছে, কিনে দিবি? আমি বললাম, আমার বউয়ের জন্য পুরো দোকানই কিনে নিব। মাসি হেসে উঠল।
আমি এরপর মাসির জন্য বিছা, গলার হার, হাতের বালা কিনলাম। এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরলাম। মাসি বাড়ি ফিরে বলল, আর বসিস না, আমরা অন্য একটা জায়গায় যাব। আমি বললাম, কোথায়? মাসি বলল, পরে বলল। আমরা বাসে গিয়ে রওনা দিলাম। সন্ধে 7টার সময় মাসি বল, চল, পৌঁছে গেছি। গিয়ে দেখি আমরা একটা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আমি মাসিকে বললাম, এখানে? মাসি বল, হ্যাঁ। আমি কিছু না বলে মাসির পেছন পেছন গেলাম। মাসি একটা রুমের ভেতরে গেল, কিছুক্ষণ পরে বেরিয়ে এলো। আমাকে একটা রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে নে, আমি আসছি। আমি ফ্রেশ হয়ে নিলাম। মাসি কিছুক্ষণ পরে রুমে এসে বলল, চল নিচে যাব, বিয়ে শেষ হয়ে গেছে। আমি বললাম, তাহলে এখানে এলে কেন? মাসি বলল, সব পরে বলবো। এখন চল আমার সাথে। আমি মাসির পেছন পেছন একটা রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম দুটো মাসির বয়সী মহিলা বসে আছে। মাসি ওদেরকে বলল, এই দেখ আমার বর। ওদের মধ্যে একজন বলল, আরে এ তো তোর থেকে ছোট। অন্য একটা মহিলা বলল, তাহলে আমার পছন্দ হয়েছে। বাকি মহিলাগুলোও বলল, আমাদেরও পছন্দ হয়েছে। মাসি বলল, এরা আমার বান্ধবী, আর তোর নতুন বউ, এরা সব বিধবা। ওরা ঠিক করে ওরা আবার বিয়ে করবে। তাই আমি তোকে এখানে এনেছি। এখন থেকে আমরা এখানেই থাকব। আমি বললাম, কিন্তু বাইরে কেউ কিছু জেনে গেলে? একজন মহিলা বলল, তাহলে তো ওরাও তো তোকে বিয়ে করতে চাইবে, এই বলে হাসতে লাগল। অন্য মহিলাটি বলল, তোর কোনো চিন্তা নেই। এখানে সব মহিলারা তোর ব্যাপারে জানে। আমি বললাম, মানে আমরা এখানেই থাকব? মাসি বলল, হ্যাঁ। আমার বয়স তখন 19। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আমাদের গ্রামে ভালো কলেজ না থাকায় শহরে মামার বাড়ি থেকে পড়াশোনা করতাম। ভালো ছাত্র এবং ছেলে হিসাবে গ্রামে এবং মামাদের পাড়ায় আমার খুবই সুনাম ছিল। তাই মামা মামি সহ পাড়ার সকলেই আমাকে ভালোবাসত। আমার মামা একজন বড় ব্যবসায়ী। বছর 3 হলো উনি বিয়ে করেছেন, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। মামি দেখতে খুবই সুন্দরী। বয়স 25 বছর হবে। 4 তলার বড় বাড়িতে আমি, মামা, মামি এবং একজন কাজের মহিলা থাকতাম। একতলায় ছিল রান্নাঘর আর ডাইনিং রুম। দোতলায় ড্রয়িং রুম সহ আরও 2টি বেডরুম ছিল, যার একটাতে মামা মামি এবং আরেকটাতে আমি থাকতাম। 3তলায় আরও 2টি বেডরুম ছিল, যার একটাতে কাজের মহিলা থাকতেন এবং অন্যটা গেস্টরুম হিসাবে ব্যবহার হতো, আর ছিল একটা ঠাকুরঘর। প্রতিটি বেডরুমের সাথেই অ্যাটাচড বাথরুম ছিল, তাই কারও কোনো প্রকার অসুবিধা হতো না। আমি সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। ছুটির দিনে মামির সাথে গল্পগুজব এবং বিকেলে বাড়ির ছাদে একটু হাঁটাহাঁটি করতাম। আমার ফুল বাগান করার খুব শখ ছিল। তাই মামাবাড়ির ছাদের উপর টব দিয়ে আমি গোলাপের চাষ করতাম। মামি উচ্চ মাধ্যমিক পাশ করার পর পরই বিয়ে হয়ে যাওয়াতে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। বাড়িতে কোনো কাজ নেই, তাই প্রায় সবসময় উনি আমার রুমে, আমার বিছানায় শুয়ে বসে থাকতেন। আমি অনেকদিন ওনাকে বলেছি পুনরায় পড়াশোনা শুরু করতে, কিন্তু উনি বলেন এখন আর ওনার ওসব ভালো লাগে না। মামা সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন এবং মাঝে মাঝে দেশের বাইরেও যেতেন সপ্তাহের জন্য। মামিকে উনি খুব একটা সময় দিতেন না। আমি বুঝতে পারতাম মামি খুব একাকী বোধ করতেন এবং চাপা একটা কষ্ট বয়ে নিয়ে বেড়াতেন, কিন্তু কাউকে কখনো প্রকাশ করতেন না। ওনার জন্য আমারও খুব খারাপ লাগত। তাই একদিন আমি মামিকে জিজ্ঞাসা করলাম, আপনার উপন্যাস পড়তে কেমন লাগে? উনি বললেন, উপন্যাস পড়তে ওনার খুব ভালো লাগে। তাই মনে মনে ঠিক করলাম পাবলিক লাইব্রেরির একটা কার্ড করব এবং সেখান থেকে মামিকে ভালো ভালো উপন্যাস এনে দিব। অন্তত তার সময়টা তো কাটবে উপন্যাস পড়ে। এভাবে আমরা পরস্পরের ভালো বন্ধুতে পরিণত হলাম। সম্বোধন আপনি থেকে তুমিতে রূপান্তরিত হল। মামি এখন আর তেমন একাকী বোধ করেন না। উপন্যাস পড়ে আমার সাথে গল্প করে তার ভালো দিন কাটতে লাগল। কিন্তু আমার একটা সমস্যা তৈরি হলো যে, মামি আমাকে বেশি সময় বাড়ির বাইরে থাকতে দিতেন না। কলেজ থেকে একটু ফিরতে দেরি হলেই উনি আমার মোবাইলে ফোন করা শুরু করতেন। যা হোক, আমারও মামির সাথে গল্প করতে ভালোই লাগত। নানা রকমের গল্প করতাম, আড্ডা মারতাম। আমি এখন মামির সাথে অনেক ফ্রি। অনেক কথাই আলোচনা হয়। একদিন উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি কাউকে পছন্দ করি কিনা। আমি হেসে বললাম, যা পড়াশোনা করে যতটুকু সময় পাই সেটাতে আমি তোমাকেই দেই, তো প্রেম করব কখন? প্রেম করতে হলে সময় দিতে হয়, বুঝলে? মামি হেসে বললেন, তাই নাকি মশাই?
আসলে আমি মামিকে খুবই শ্রদ্ধা করতাম এবং বন্ধু হিসাবে ভালোবাসতাম। এছাড়া ওনাকে নিয়ে আমার মাথায় কখনো কোনোদিন চিন্তা আসেনি। ব্যবসার কাজে মামা যখন সপ্তাহ বাসায় থাকত না, তখন আমার রুমে গভীর রাত পর্যন্ত চলত আমাদের গল্প। তারপর মামি রাত ৩টার দিকে নিজের ঘরে গিয়ে ঘুমাতেন। এখন মামা ২ সপ্তাহের জন্য দেশের বাইরে। তাই গভীর রাত পর্যন্ত আমরা গল্প করতে লাগলাম। কলেজে একদিন মিলন নামে এক ছেলের সাথে আমার পরিচয় হলো। আলাপের এক পর্যায়ে জানতে পারলাম ও আমাদের পাড়ারই ছেলে এবং ওদের বাড়ি আমার মামার বাড়ির ২টা বাড়ির পরে। যা হোক, তারপর থেকে আমরা বন্ধু হয়ে গেলাম এবং একসাথে কলেজে যাতায়াত করতে লাগলাম। এর মধ্যে একদিন ও আমাকে কলেজ ফাঁকি দিয়ে মর্নিং শোতে একটা মুভি দেখাতে নিয়ে গেল। মুভি দেখার পর কেমন যেন একটা ভাব হতে লাগল। বাসায় ফিরে দেখি মামি আমার রুমে একটা উপন্যাস পড়ছে। আমাকে দেখে হেসে বললেন, যাও তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, খুব খিদে পেয়েছে, একসাথে খাব। কথাটি বলে উনি উপন্যাসটা বন্ধ করে আমার বিছানার উপর রেখে নিচে ডাইনিং রুমে চলে গেলেন। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি খাবার সাজিয়ে মামি বসে আছেন। আমি যেতেই খাওয়া শুরু হলো। খেতে খেতে আমরা গল্প করতে লাগলাম এবং এক পর্যায়ে আমি মিলন নামে আমার বন্ধুর কথাটা মামিকে বললাম। মামি হেসে বললেন, দেখো বন্ধুকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না যেন আর বাইরে বসে অত গল্প করো না। আমি বললাম, না না, তা কেন হবে। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে এলাম। কিছুক্ষণ পরে মামিও আমার ঘরে এসে আসলো। মামিকে বললাম, মামি তুমি একটু আমার টেবিলে বসে উপন্যাসটা পড়ো, আমি একটু রেস্ট নেই, শরীরটা কেমন যেন ভালো লাগছে না। মামি এসে আমার কপালে হাত দিয়ে বলল, কেন, কি হয়েছে? জ্বর হয়নি তো? আমি বললাম, আরে না, মাথাটা একটু ব্যথা করছে। মামি বলল, তুমি শুয়ে পড়, আমি বরং তোমার কপালটা হাত বুলিয়ে দেই। আমি বললাম, আরে না না, একটু ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আসলে ওই মুভি দেখার পর থেকেই আমার বেশ গরম লাগছিল। মামিকে আমি এই কথাগুলি বলতে পারছিলাম না। তাই মনে করলাম মামিকে ঘুমের কথা বললে উনি যদি একটু ওনার ঘরে যায় তবে আমি আমার রুমে শুয়ে শুয়ে একটু ঘুমাব। কিন্তু মামি যেতে নারাজ। উনি বললেন, তুমি শুয়ে পড়, আমি তোমার আছি। আমি বললাম, না না, তা হয় না। উনি বললেন, কেন হয় না? অসুবিধাটা কি? আমি বললাম, কেউ যদি আসে তবে ব্যাপারটা ভালো দেখাবে না। উনি বললেন, আরে বাপু, কোনো অসুবিধা নেই, আর তাছাড়া এখানে কে আছে দেখার মতো? আমি বললাম, কেন, কাজের মাসিটা আছেন না? মামি বললেন, উনি তো নিচে রান্নাঘরে রাতের জন্য রান্না করছেন। আর উনি যদি আসে তো এতে মনে করার কি আছে? আমি হেসে বললাম, মামি, কার মনে কি আছে বলা তো যায় না। আমরা হয়তো কিছু মনে না করে দুজনে পাশাপাশি ঘুমিয়ে থাকব, কিন্তু ব্যাপারটা ওনার কাছে স্বাভাবিক নাও মনে হতে পারে। উনি ব্যাপারটা বুঝতে পারলেন এবং বললেন, ঠিক আছে, আমি তাহলে তোমার পাশে বসে উপন্যাসটা পড়ি। আমি বললাম, ঠিক আছে, পড়। জানুয়ারি মাস, বেশ শীত পড়েছে, তাই আমি লেপটা নিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। মামি হঠাৎ বলে উঠলেন, আজ আমার মা ফোন করেছিলেন। আমি চোখ খুলে মামির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন উনি, আসছেন নাকি এখানে? মামি বললেন, না, উনি আসতে পারবেন না, তবে 1 সপ্তাহ পরে আমার ছোট বোন পরীক্ষা শেষ হয়ে গেলে ও আসবে। আমি জিজ্ঞাসা করলাম, কোন ক্লাসে পড়ে ও? মামি বললেন, অনার্সে পরীক্ষা দিচ্ছে। কাল সকালে মামা বাড়িতে ফিরবেন। তাই রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানাতে উঠে বসলাম, মনে করতে চেষ্টা করলাম স্বপ্নে কি দেখেছি। মনে পড়ল। কিছুতেই মেলাতে পারলাম না, কেন আমি মামিকে নিয়ে স্বপ্ন দেখলাম। যা হোক, বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে আবার বিছানায় এলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বাজে। বাইরে এখনো অন্ধকার। চোখে ঘুম আসছে না। শুধু স্বপ্নের কথাটাই বারবার মনে আসছে। এভাবে ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল মামির ডাকে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। দেখি মামি দাঁড়িয়ে আছেন বাইরে, সুন্দর একটা নিষ্পাপ হাসি মুখে নিয়ে। বললেন, কি আজ কলেজে যাবে না? কটা বাজে দেখেছ? আমি বললাম, হ্যাঁ যাব, বলেই তাড়াতাড়ি রুমের দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি বেলা 10টা বাজে। অনেক দেরি হয়ে গেছে। আজ আর কলেজে যেয়ে লাভ নেই। মামি জিজ্ঞাসা করলেন, কি হলো, মুখটা অমন ভারী হয়ে গেল কেন? বললাম, আজ কলেজের ক্লাসটা মিস হয়ে গেল। মামি বললেন, এক কাজ করো, তোমার বন্ধুকে ফোন করে দেখো ও কলেজে গেছে কিনা।
তাহলে পরে গিয়ে ওর কাছ থেকে আজকের ক্লাসের নোটগুলি নিয়ে আসবে। আমি বললাম, গুড আইডিয়া, থ্যাংক ইউ। আমি ফোন করলাম। ও বলল, ও এখন ক্লাসে, আমাকে পরে ফোন দেবে। আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। মামি বললেন, যাও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও, সকাল থেকে এখনো কিছু খাইনি। তুমি এলে একসাথে নাস্তা করব। আমি বললাম, সে কি? তুমি এখনো নাস্তা করনি কেন? মামি বললেন, ইচ্ছা করছিল না তাই। আমি জিজ্ঞাসা করলাম, মামা এসেছেন? মামি বলল, হ্যাঁ, সকাল 9টায় এসেছেন। আবার জিজ্ঞাসা করলাম, কোথায় মামা, রুমে ঘুমাচ্ছেন নাকি? মামি বললেন, আরে না, একটু আগে অফিসে চলে গেছেন। আমি বললাম, ঠিক আছে, তুমি নিচে যাও, আমি আসছি। আমি বাথরুমে ঢুকে পড়লাম এবং স্নান সেরে ড্রেস করে নিচে নেমে গেলাম নাস্তা করতে। মামি আর আমি একসাথে নাস্তা করলাম। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। দেখি মিলন ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই জিজ্ঞাসা করল, কি আজ যে কলেজে এলে না, ঘুম ভাঙেনি নাকি? বললাম, না, উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমি মামির দিকে তাকিয়ে একটু ইতস্তত হয়ে ওকে বললাম, আরে না, তেমন কিছু না, এমনিতেই ঘুমটা একটু দেরিতে ভেঙেছে। আমি কথার বিষয়বস্তু পাল্টে ওকে বললাম, আজকের ক্লাসের নোটগুলি আমার দরকার, তুমি কি আমাকে আজ সেগুলি দিতে পারবে? ও বলল, ঠিক আছে, সন্ধ্যায় আমার বাড়িতে চলে আস। আমি বললাম, ঠিক আছে, বাই। ফোনটা রেখে দিয়ে মামির দিকে তাকালাম। দেখি উনি প্লেটের দিকে তাকিয়ে খেয়ে চলেছেন। আমি বললাম, কি হলো, কথা বলছো না কেন মামি? মামি বললেন, কাল তাহলে সিনেমা দেখতে যাওয়া হয়েছিল? আমি বললাম, হ্যাঁ, মানে। মামি বললেন, থাক, আর মানে মানে করতে হবে না, আমি বুঝেছি তো, আমাকে বলনি কেন সেটা? আমি বললাম, কি বলো? মামি বললেন, তুমি আমাকে সব কিছু বলতে পারো। আমি তোমার মামি, কিন্তু বন্ধুও বটে, তাই নয় কি? আমি বললাম, হ্যাঁ। সন্ধ্যায় ওর বাড়িতে গেলাম নোট আনতে। দেখি বাড়িতে অন্য কেউ নেই, শুধু মিলন একা। আমি বললাম, তোমার মা ভাই সব কোথায় গেছেন? ও বলল, ওর কোনো আত্মীয়ের বিয়ে, তাই ওর মা, বাবা, ভাই সবাই ওখানে গেছে, ফিরতে রাত হবে। ও আমাকে ওর রুমে নিয়ে বসাল। আমি তাড়াতাড়ি নোটগুলি চাইতেই ও বলল, আরে বসো না, এত জলদির কি আছে? আমি বললাম, না, বাসায় গিয়ে নোটগুলি একটু পড়তে হবে তো, তাই। ও বলল, আরে ভাই, সারাদিন শুধু নোট পড়লেই হবে, মাঝে মাঝে একটু বাইরের সময় দাও, না হলে তো সারা জীবন একদম বোকায় রয়ে যাবে। আমি বললাম, সেটা আবার কি জিনিস? ও বলল, একটু দাঁড়াও, বলেই মিলন ওর বেডের ম্যাট্রেসের নিচ থেকে কিছু বই বার করে আমার সামনে ধরল। জীবনে এরকম বই আমি আগে কখনো দেখিনি। বুঝলাম মিলন অনেক দূর এগিয়েছে। ও আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, চাইলে তুমিও নিতে পারো আমার কাছ থেকে, পরে আবার ফেরত দিয়ে দিও। আমি এক এক করে অনেকগুলি বই দেখলাম, এর মধ্যে অনেকগুলি আবার গল্পসহ, আর কি। আমি বুঝতে পারছিলাম না কি করব, নেব নাকি নেব না। নিতে তো ইচ্ছে করছে, কিন্তু যদি মামি বুঝতে পারে। মিলন খুবই চালু টাইপের ছেলে। ও আমার মনের অবস্থাটা বুঝতে পারল এবং বলল, আরে কোনো ভয় নেই, নিয়ে যাও তো, বই পড়বে না তো কি, বুড়ো হয়ে গেলে পড়বে? আমি মনে মনে বললাম, যা হয় হবে, একটা নিয়ে তো যাই। আমি সুন্দর ছবিওয়ালা একটা গল্পের বই নিয়ে নিলাম। এর মধ্যে আমার মোবাইলটাও বেজে উঠল। দেখি মামি ফোন করেছেন। আমি ফোনটা উঠালাম। মামি জিজ্ঞাসা করলেন, আর কত দেরি হবে আসতে? আমি বললাম, আধা ঘন্টার মধ্যেই আসছি। মামি ফোন রেখে দিলেন। আমি মিলনকে বললাম, তোমার সাথে থেকে গল্প করতে পারলে ভালোই লাগতো, কিন্তু কি করব বলো, ওদিকে মামামামি কি বলবে কে জানে। ও বলল, নো প্রবলেম, আরেক দিন প্রোগ্রাম বানাব যখন বাড়িতে কেউ না থাকবে। আমি সম্মতি দিয়ে বিদায় নিলাম। বাসায় ফিরে দেখি মামামামি দুজনেই আমার জন্য অপেক্ষা করছেন খাবার টেবিলে। আমি তাড়াতাড়ি উপরে আমার রুমে গিয়ে নোটগুলি টেবিলে আর গল্পের বই আমার বেডের নিচে রেখে নিচে নেমে এলাম খাবারের জন্য। খাবার টেবিলে মামার সাথে অনেক কথা হলো। আমার পড়াশোনা কেমন চলছে জিজ্ঞাসা করলেন। এক পর্যায়ে মামা বললেন, আগামী সপ্তাহে আমি আর তোমার মামি একটু দীঘা যাব এবং ওখান থেকে চেন্নাই হয়ে তারপর ফিরব। ফিরতে প্রায় 1 মাস লেগে যাবে। তুমি কি যাবে আমাদের সঙ্গে? আমি বললাম, না না, আমি যাব না, আপনারা বরং যেয়ে ঘুরে আসুন। আমার পড়াশোনা আছে, আর তাছাড়া সামনে আমার ফাইনাল পরীক্ষা। মামা বললেন, ও আচ্ছা, ঠিক আছে। তোমার খাওয়া দাওয়া বানানোর জন্য কাজের মাসি থাকবেন, আর তোমার মামির ছোট বোন লিমাও আসছে আগামী সপ্তাহে, ও রমার দেখাশোনা করবে এই কদিন।
আমি বললাম, ঠিক আছে মামা, আপনারা আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে গিয়ে ঘুরে আসুন। আমি খাওয়া শেষ করে হাতমুখ ধুয়ে আমার রুমে গিয়ে পড়ার টেবিলে বসেছি নোটগুলি নিয়ে। এর মধ্যে মামি রুমে ঢুকলেন। বললেন, কি এত দেরি হলো যে বাসায় ফিরতে? আমি বললাম, নোটগুলি বুঝে আনতে একটু দেরি হয়ে গেল। মামি বললেন, চলো না আমাদের সাথে, খুব মজা হবে। আমি দুষ্টুমি করে বললাম, না, আমি কাবাবের হাড্ডি হতে চাই না। মামি বললেন, খুব পেকেছ না? আমি বললাম, যেটা সত্যি তাই বললাম। মামি খুবই অনুরোধ করতে লাগলেন আমাকে নেবার জন্য, কিন্তু আমার যেতে মন চাইছিল না। যা হোক, মামিকে বুঝিয়ে রাজি করালাম আমাকে না নেওয়ার জন্যে। মামিক গুড নাইট বলে ওনার রুমে চলে গেলে আমি রুমের লাইটটা নিভিয়ে দিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালালাম এবং বেডের নিচ থেকে গল্পের বই বার করলাম। আমি এবার একটা গল্প পড়তে শুরু করলাম। বন্ধুরা রাত হয়ে যাওয়ায় গল্পটি শেষ করতে পারলাম না। আগামীকাল পাবেন এই গল্পের দ্বিতীয় পর্ব। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমার মা অনেক সুন্দর দেখতে। মা নিজের শরীরের খুব যত্ন নেন। সাধারণত গ্রামে মহিলারা শাড়ি পরেন, কিন্তু মা মাঝে মাঝে শার্ট এবং জিন্স পরতেও পছন্দ করেন। তাকে দেখতে এখনও কম বয়সী মনে হয়, কারণ তিনি প্রতিদিন পরিশ্রম করেন এবং নিজের শরীরকে ফিট রাখেন। মায়ের লম্বা চুল এবং মুখে সবসময় হাসি লেগে থাকে। আমি ঘরের একমাত্র ছেলে, তাই মা বাবা আমাকে খুব ভালোবাসেন এবং কখনো আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেননি। আমার ছোট বোন পায়েল এখনও স্কুলে পড়ছে এবং খুব দুষ্টু। আমি আরিয়ান। এই গল্পটি আমার পরিবারের সম্পর্কে, যেখানে আমি, আমার বাবা, মা এবং আমার ছোট বোন তানিয়ার একসঙ্গে থাকি। বাবার নাম বিবেক। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। মায়ের নাম আরুষি, তিনি ঘরের সব কাজকর্ম সামলান। আমরা একটি ছোট্ট গ্রামে থাকি, তবে মা বাবা দুজনেই শিক্ষিত, তাই আমাদের বাড়ির পরিবেশটা একটু আলাদা। মা যদিও গ্রামের অন্যান্য মহিলাদের মতোই জীবনযাপন করেন। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। গল্পটা শুরু হয় তখন, যখন আমার পরীক্ষাগুলো শেষ হয়ে গেছিল এবং গরমের ছুটি চলছিল। আমার বোন নানির বাড়িতে চলে গেছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়িতেই থাকব, কারণ কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না। বাবা প্রতিদিনের মতো অফিসে যেতেন আর মা ঘরের সব কাজ করতেন। একদিনের কথা, আমি আমার ঘরে বসে ল্যাপটপে গেম খেলছিলাম। সেদিন বাড়ির কাজের লোকও ছুটিতে ছিল, তাই মা নিজেই সব কিছু সামলাচ্ছিলেন। সেদিন মা রাজস্থানী ঘাঘরা চলি পড়েছিলেন, যা তাকে খুব সুন্দর লাগছিল। ঘরে কেউ ছিল না, তাই তিনি ওড়না নেননি। মা প্রথমে রান্নাঘরের কাজ করছিলেন, তারপর আমার ঘরে এলেন হাতে একটি ঝাড়ু নিয়ে। আমি তখন বিছানায় বসে গেম খেলায় ব্যস্ত ছিলাম। মা যখন ঘরে ঢুকলেন, আমার মনোযোগ তার দিকে চলে গেল। আমি দেখলাম মা কতটা মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করছেন। তার কপালে ঘামের বিন্দুগুলো চকচক করছিল, কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না। যখন তিনি বিছানার নিচে ঝাড়ু দিচ্ছিলেন, তার চুলগুলো মুখের সামনে এসে পড়েছিল। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম। মা একবারও আমার দিকে তাকালেন না, তিনি শুধুই নিজের কাজে মগ্ন ছিলেন। আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, তবে আমি তাতে তেমন গুরুত্ব দিইনি। মা যখন সামনে ঝুঁকলেন, আমি লক্ষ্য করলাম তার আচরণে এক ধরনের আত্মবিশ্বাস এবং উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। আমার মনে একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল, যা তখন পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না। গরমের ছুটিতে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমার বোন তখন নানির বাড়িতে। আমি বাড়িতেই ছিলাম, আর বাবা তার কাজের জন্য বাইরে ছিলেন। মা ঘরের কাজকর্ম সামলাচ্ছিলেন, এবং সেদিন তিনি একটি হালকা ঘাঘরা পরেছিলেন। যেহেতু বাড়িতে কেবল আমি ছিলাম, তিনি ওড়না নেননি। কিছুক্ষণ নীরব থাকার পর মা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, শোনো তো, একটু উঠে বিছানার চাদরটা ঠিক করে দাও। মা বললেন, ঠিকঠাক করে নিতে দাও, তারপর তোমার গেম খেলো। আমি তাড়াতাড়ি অন্য দিকে তাকানোর ভান করলাম এবং উঠে বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমে পৌঁছানোর পর আমার মনে নানা ধরনের প্রশ্ন আসতে শুরু করল। আমার মনে হলো, হয়তো মা আমাকে তাকিয়ে থাকতে দেখে ফেলেছেন। আমি একটু ভয় পেলাম, ভাবতে লাগলাম, যদি মা সত্যিই আমাকে দেখে থাকেন, তাহলে তিনি কি ভাববেন? আমি বিভ্রান্ত ছিলাম, বুঝতে পারছিলাম না যে আমার যা অনুভব হচ্ছে তা ঠিক না ভুল। কিছুক্ষণ বাথরুমে ভাবার পর আমি আবার ঘরে ফিরে এলাম। কিন্তু এখন আর মোবাইলে গেমে মন বসাতে পারছিলাম না। মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মা তখন বিছানার চাদর ঠিক করে রান্নাঘরে চলে গেলেন।
আমি ভাবলাম হয়তো মা কিছু বুঝতে পারেননি, কিন্তু আমার হৃদস্পন্দন তখনও জোরে চলছিল। আমি ল্যাপটপ বন্ধ করে মোবাইল নিয়ে টাইম পাস করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু মন তখনও অস্থির ছিল। একদিন হঠাৎ আমার মোবাইলে একটি নোটিফিকেশন এলো এবং আমি সেটি খুলে দেখলাম। সেখানে বিভিন্ন ধরনের গল্পের তালিকা ছিল, যার মধ্যে একটি গল্প মা ও ছেলের সম্পর্কের ভিত্তিতে লেখা। কৌতূহলবশত আমি সেই গল্পটি পড়তে শুরু করলাম, যেখানে একটি ছেলে তার মায়ের সাথে কিছু সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছে। গল্পটি পড়ার পর আমার মনেও কিছু চিন্তা আসতে শুরু করল। আমি ভাবলাম, কেন না আমিও মায়ের জন্য কিছু বিশেষ কিছু করার চেষ্টা করি। কিছুক্ষণ পরে আমি বাথরুমের দিকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। কেন যেন একটু অদ্ভুত লাগছিল, কিন্তু সেটা বুঝতে পারছিলাম না। বাইরে এসে দেখি মা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন। আমি ধীরে ধীরে ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে মাকে দেখছিলাম। তিনি রান্নায় পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন এবং পেছন ঘুরে দাঁড়িয়েছিলেন, তাই আমার দিকে খেয়াল করেননি। তার মুখে সেদিন কিছুটা ক্লান্তির ছাপ ছিল, তবে সেই ক্লান্তির ভেতরেও এক ধরনের প্রশান্তি ফুটে উঠছিল। দেখে মনে হচ্ছিল তিনি কাজটা আন্তরিকভাবে করছেন। হঠাৎ মা পেছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, কি রে আরিয়ান, কি হলো? কি দেখছিস? আমি একটু হতবাক হয়ে গেলাম, কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বললাম, কিছু না মা, আমি শুধু দেখছিলাম তুমি কত পরিশ্রম করো, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করছ। এটা শুনে মা খুব খুশি হলেন, তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি বললেন, হ্যাঁ বাবা, এসব তো করতে হয়, কিন্তু তোর মতো ছেলে থাকলে সব কাজ সহজ মনে হয়। তারপর মা মুচকি হেসে বললেন, কিছু বছরের মধ্যেই তোর বউ আসবে আমার কাজে সাহায্য করতে। মা এটা বলতেই হাসতে শুরু করলেন, আর তার হাসি আমার মনটা ভরে দিল। এতটুকু বলেই আমি আবার নিজের কাজে মন দিলাম। আমি তখন নিজের বেডরুমে চলে গেলাম, আর মাথায় নানা রকম চিন্তা ঘুরতে লাগল। ভাবছিলাম, মা কি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে দেখছিলাম আর কি ভাবছিলাম? এমন ভাবতে ভাবতে কয়েকটা দিন কেটে গেল, আর আমি উপলব্ধি করলাম যে শুধু তাকিয়ে থাকা যথেষ্ট নয়, কিছু পরিকল্পনা করতে হবে। এই ভাবনাগুলোর মধ্যে দিয়েই সন্ধ্যা হয়ে গেল, আর বাবা অফিস থেকে ফিরে বললেন যে কাজের জন্য তাকে 10 দিনের জন্য বিদেশ যেতে হবে। এটা শুনে আমার মনে ভীষণ আনন্দ হল, যদিও বাইরের দিকে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। 3 দিন পর বাবার যাত্রা ছিল, আর আমি ঠিক করেছিলাম যে এই 10 দিনের মধ্যেই যা করার করতে হবে, কারণ পরে হয়তো এমন সুযোগ আর আসবে না। এরপর পরের দিন ছিল মঙ্গলবার। বাবা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাই কিছু কেনাকাটা করতে হবে। মা আর বাবা শপিংয়ের জন্য বেরোনোর সময় আমাকে জিজ্ঞেস করলেন, তুই আসবি? আমি না বলে বললাম, তোমরা যাও, আমি মোবাইলে গেম খেলব বাসায় থেকে। তারা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম আর সরাসরি তাদের বেডরুমে গেলাম। বেডরুমে গিয়ে আমি আলমারি খুলে কিছু খুঁজতে লাগলাম, যদি কোনো ভালো আইডিয়া পাওয়া যায়। খুঁজতে খুঁজতে হঠাৎই আমার চোখে মায়ের লিপস্টিক আর বডি স্প্রে পড়ল। আর একটু খুঁজতেই মায়ের কিছু পোশাক দেখতে পেলাম। তাদের মধ্যে একটা লাল রঙের 1 পিস ড্রেস পেলাম, যেটা দেখে আমি ভাবতে লাগলাম, মা এই পোশাকটা পরে কতটা সুন্দর লাগবে। আমি তখন লাল রঙের 1 পিসটি হাতে নিয়ে ভাবতে লাগলাম, মা এই পোশাকে কেমন লাগবে। কিছুক্ষণ এমন ভাবতে ভাবতে আমি আলমারির সমস্ত কাপড় গুছিয়ে রাখলাম। তবে বেডরুমে মায়ের ছবিটা দেখে আবারও এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগল। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে শুধু ভাবার মধ্যে আটকে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। এরপর আমি সবকিছু গুছিয়ে রেখে হলঘরে এসে টিভি দেখতে লাগলাম। ঠিক তখনই মা বাবা শপিং শেষে বাড়ি ফিরে এলেন এবং বসে পড়লেন। এইভাবেই সেদিনটা কেটে গেল। পরের দিন সকালে বাবা বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাই মা তাড়াতাড়ি উঠে ঘরের সবকিছু গুছিয়ে নিলেন এবং বাবাকে নাস্তা করিয়ে ঘরের বাকি কাজগুলো করতে লাগলেন। সকাল 8টায় বাবা আমাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন, আর মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বাবার কাজে বাইরে যাওয়া আমাদের জন্য কোনো নতুন ঘটনা ছিল না, তাই আমরা সহজেই মানিয়ে নিলাম। মা তাড়াতাড়ি ওঠার কারণে ও বাবার যাবার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় স্নান করতে পারেননি। বাবা বেরিয়ে যাওয়ার পর সকাল 9টার দিকে মা স্নান করতে গেলেন, আর আমি তখন হলঘরে বসে টিভি দেখছিলাম। কিছুক্ষণ পর মায়ের গলা শুনতে পেলাম, আরিয়ান, তোয়ালেটা এনে দাও তো, বাইরে রেখে এসেছি। আমি তৎক্ষণাৎ তোয়ালে নিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম। মা দরজাটা একটু ফাঁক করে হাত বাড়ালেন তোয়ালে নেওয়ার জন্য। আমি দেখতে পেলাম মায়ের চুল ভিজে গেছে, আর তার হাত থেকে পানি পড়ছিল, যা দেখে এক মুহূর্তের জন্য আমি স্থির হয়ে গেলাম। মাকে তখন সত্যিই সুন্দর লাগছিল যখন তিনি হাত বাড়িয়ে তোয়ালেটা নিলেন।
তিনি একটু পাশে সরে দাঁড়িয়েছিলেন, ফলে তার শরীরের কিছু অংশে পানি পড়ছিল, যা সূর্যের আলো ঝলমল করছিল। ওই মুহূর্তটি খুব সাধারণ ছিল, তবুও আমি সেখানে একটু থমকে গেলাম। কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। বাবা তখন বাড়িতে ছিলেন না, তবে আমি কোনো ধরনের ভুল বোঝাবুঝি না করার জন্য নিজেকে সংযত করে আবার হোলঘরে ফিরে এলাম এবং টিভি দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পর মা তোয়ালে পেঁচিয়ে হোলঘরে এলেন এবং টিভির পাশে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুরু করলেন। আমি চুপচাপ পেছন থেকে তাকিয়ে রইলাম, যেন মুহূর্তটাকে উপলব্ধি করছি। মা তার চুলে হাত বুলিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিলেন, যা তার জন্য হয়তো খুব সাধারণ কাজ, কিন্তু আমি লক্ষ্য করছিলাম সেই মুহূর্তে তার নির্ভরতা। কিছুক্ষণ পর আমি বললাম, মা, তুমি সবসময় ওই সাধারণ পোশাকগুলোই বাড়িতে কেন পরে থাকো? মা অবাক হয়ে বললেন, কেন, এতে কোনো সমস্যা আছে নাকি? আমি তো যা ভালো লাগে সেটাই পরি। আমি মৃদু হেসে বললাম, না মা, শুধু কাল যখন তুমি জিন্স আর টপ পরেছিলে তখন তোমাকে বেশ ভালো লাগছিল, তাই বললাম। মা হেসে বললেন, আরে বোকা, বাড়িতে কে আর জিন্স আর টপ পরে থাকে? বাইরে যেতে হলে তখনই পরব। আমি বললাম, আসলে মা, যখন তুমি শাড়ি বা ওই রাজস্থানী ড্রেসগুলো পরো তখন একটু বয়সী দেখায়, তাই বললাম। মা আবার হেসে বললেন, জানিস রে, এখন আর এই সব ভাবার দরকার নেই। যার সঙ্গে প্রেম করেছিলাম তার সঙ্গেই তো বিয়ে করেছি। আর তোর মতো একটা আলসে ছেলে আর পায়েল মতো সুন্দর মেয়ে আছে, আর কি বা চাই? মা এতটুকু বলে জোরে হেসে বেডরুমে চলে গেলেন কাপড় পরিবর্তন করতে। আমি মায়ের হাসি দেখে নিজেও হেসে ফেললাম এবং টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মা যখন নতুন পোশাক পরে বাইরে এলেন, তখন আমার মন ভালোও লাগল আর একটু রাগও হল, কারণ মা আমার কথাটা ধরে ফেলেছিলেন। আমি মনে মনে একটু বিরক্ত ছিলাম, কারণ মা আবার পুরোপুরি ঢেকে ফেলেছিলেন নিজেকে। মা হোলঘরে এসে বললেন, এখন কেমন লাগছে আমাকে? আমি অবাক হয়ে বললাম, এখন তো তুমি ঠিক আমার বয়সী মেয়ের মতোই লাগছ। মা হাসতে হাসতে বললেন, আরে পাগল, তোর আর আমার মধ্যে ২০ বছরের পার্থক্য, আমি কিভাবে তোর বয়সের হতে পারি? আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু একটা তো বলতে হবে, তাই বললাম, আরে মা, আমাদের বয়সের পার্থক্য তো আমরা জানি, কিন্তু বাইরে তো কেউ জানে না। যদি আমরা একসঙ্গে বাইরে ঘুরতে যাই তাহলে সবাই ভাববে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এতটুকু বলে আমি ইচ্ছে করে থেমে গেলাম মায়ের প্রতিক্রিয়া দেখতে। মা তখন উৎসুক হয়ে বললেন, আচ্ছা, আরও বল না রে, তোর মুখে শুনতে চাই। আমি হেসে বললাম, না মা, তুমি রেগে যাবে, তাই আর কিছু বলছি না। মা বললেন, আমি কখনো তোর ওপর রেগে গেছি কি? আমি জানি তো, আমার ছেলে কখনো ভুল কিছু করে না, তাই আমি কেন রাগ করব? এবার তাড়াতাড়ি বলো, তুই কি বলতে চাস? তখন আমি বললাম, যদি আমরা বাইরে কোথাও একসঙ্গে ঘুরি তাহলে সবাই আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাববে। কিন্তু তোমার গলায় যখন মঙ্গলসূত্র থাকবে তখন তারা আমাদের স্বামী স্ত্রীও মনে করতে পারে। এই কথা শুনে মা হেসে উঠলেন জোরে জোরে। তারপর মা হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বললেন, তুই তো পুরো দুষ্টু হয়ে গেছিস। মা বললেন, এত ছোট একটা ব্যাপারে কেন আমি রেগে যাব? তারপর মা আবার হেসে উঠলেন। তখন আমি বললাম, মা, এত হাসো না। কিন্তু মা আমাকে আরও বেশি চটানোর জন্য আবার হাসতে শুরু করলেন। আমি মজা করে মাকে একটু ধমক দেওয়ার জন্য তার দিকে দৌড়ালাম, আর মা তখন হেসে কিচেনে চলে গেলেন। আমি আবার হোলঘরে বসে ভাবতে লাগলাম যে, ঠিক আছে, শুরু তো হলো, কিন্তু এখনও অনেক কাজ বাকি। মা খুবই সংস্কারী মানুষ, আর আমি কখনো তাকে এমনভাবে অনুভব করিনি যে তাকে এ ধরনের কোনো কিছুর অভাব অনুভব করতে হয়েছে। মা আর বাবার প্রেমের বিয়ে হওয়ার কারণে তারা নিজেরাই অনেক সুখী, কিন্তু আমার নিজের একটা প্রয়োজন ছিল। এরপর কিছুক্ষণ পর আমি আবার মায়ের কাছে গেলাম। মা তখন রান্নাঘরে কাজ করছিলেন। আমি গিয়ে বললাম, মা, তোমার কি প্রতিদিন এইসব কাজ করতে করতে বোরিং লাগে না? মা হেসে বললেন, না রে বাবা, যখন আমাদের কাজের বুয়া আসে তখন আমি আরাম পাই। তখন আমি বললাম, মা, এখন তো আমার ছুটির দিন চলছে, আর আমি খুবই বোরিং ফিল করছি। মা মুচকি হেসে বললেন, তাহলে কি করা যায় বল দেখি? কোথাও বেড়াতে যাব আমরা দুজন। আমি বললাম, হ্যাঁ মা, অবশ্যই যাব। তবে বাবা বাড়ি ফিরলে তখনই যাওয়া হবে। মা বলল, তুমি এখন কি করবে? আমি বললাম, আমার একটা মজার খেলা জানা আছে, যদি তোমার আপত্তি না থাকে তাহলে খেলতে পারি। মা বলল, ল্যাপটপে গেমস খেলার কোনো আগ্রহ নেই আমার। অন্য কিছু বলো। আমি হেসে বললাম, না মা, ল্যাপটপে না। তখন মা বলল, ও আচ্ছা, ঠিক আছে, কোনো খেলা? আমি বললাম, ট্রুথ অর ডেয়ার। মা হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে আমার ঘরের কাজগুলো শেষ করতে দাও, তারপর খেলব। আমি বললাম, ঠিক আছে,
তুমি কাজ শেষ করো, আমি একটু রুমে গিয়ে অপেক্ষা করছি। কাজ হয়ে গেলে আমাকে ডেকে নিও। এ কথা বলে আমি তাকে হাসি মুখে বিদায় জানালাম এবং রুমের দিকে পা বাড়ালাম। রুমে গিয়ে আমি ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর মা এসে আমার সামনে বসল এবং বলল, তাহলে কিভাবে খেলাটা শুরু করব? আমি হেসে বললাম, তোমার পছন্দ, ট্রুথ নাকি ডেয়ার? সে চিন্তাভাবনা করে বলল, ট্রুথ। তারপর আমি মায়ের দিকে তাকিয়ে মজার একটা প্রশ্ন করলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, বিয়ে আগে কি আপনার কোনো বিশেষ বন্ধু ছিল? আমার প্রশ্ন শুনে মা একটু অবাক হয়ে বলল, এ কেমন প্রশ্ন করলে আরিয়ান? আমি হাসতে হাসতে বললাম, এটাই আমার প্রশ্ন মা। আপনি তো ট্রুথ বেছে নিয়েছেন, তাই উত্তর দিতে হবে। মা একটু হেসে বলল, হ্যাঁ ছিল। আর সে তোমার বাবা ছাড়া আর কেউ না। এরপর আমি বললাম, ঠিক আছে মা, এবার আপনি আমাকে প্রশ্ন করুন, আমি ট্রুথ নেব। মা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তোমার কি কোনো বান্ধবী আছে? আমি একটু হাসি দিয়ে বললাম, হ্যাঁ আছে। সে তো আমার সামনে বসে আছে। আমার কথায় মা একটু বিরক্ত হয়ে বলল, এই ধরনের কথা বলাটা ঠিক না। আমি তোমার মা। মায়ের প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস কিছুটা কমে গেল, কারণ মা সবসময় সিরিয়াস হয়ে থাকে। আমি মজা করে বললাম, তুমি কেন সবসময় এত সিরিয়াস হয়ে যাও? আমি তো শুধু মজা করছি। সে একটু হেসে মাথা নাড়ল। এরপর আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে এবার বলো, ট্রুথ নাকি ডেয়ার? সে কিছুক্ষণ ভেবে বলল, ট্রুথ। আমি জিজ্ঞেস করলাম, তোমার জীবনে এমন কোনো স্মৃতি আছে যা তোমার কাছে খুব মজার? সে একটু বিরক্ত হয়ে বলল, এ ধরনের প্রশ্ন ভালো নয়। আমাদের এই খেলা এখানেই থামানো উচিত। আমি বললাম, আমরা তো খুব ভালো বন্ধু, এবং বন্ধুরা তো একে অপরের সাথে সবকিছু শেয়ার করে। যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলবে। সে কিছুক্ষণ ভেবে বলল, কিছু প্রশ্ন ব্যক্তিগত হয়, আর সেগুলো ঠিক না শেয়ার করা। আমি হেসে বললাম, কিন্তু আমরা তো শুধু মজা করছি। এতে তো কিছুই হবে না। আমাদের বিশ্বাস তো একে অপরের উপর আছে, আর এসব তো আমাদের বিজ্ঞান ক্লাসে শেখানো হয়েছিল। মা হেসে বলল, এসব বিজ্ঞান ক্লাসে শেখানো হয় না আরিয়ান। তখন আমি বললাম, যদি এসব শেখানো না হয় তাহলে আমাকে এসব জানার দরকার নেই। মা আবার বলল, তুমি সব জানার অধিকার রাখো, কিন্তু বুঝতে হবে তুমি কার কাছে প্রশ্ন করছ। তুমি তোমার মায়ের কাছেই এই প্রশ্নগুলো করছ। আমি বললাম, মা, তুমি জানো, আমার খুব বেশি বন্ধু নেই, আর কোনো বান্ধবীও নেই। তাই আমি তোমার সাথেই সব কথা বলি। মায়ের মুখে একটু বিষণ্ণতার ছাপ দেখা গেল, কারণ ছোটবেলা থেকেই আমি খুব একটা বাইরে যেতাম না এবং খুব বেশি বন্ধুও ছিল না। মা বুঝতে পারল যে আমি সহজে হাল ছাড়ব না। তাই মা বলল, ঠিক আছে, হ্যাঁ, আমাদের সময়েও অনেক মজার কিছু করতাম। একটা ঘটনা বেশ মজার ছিল। আমি হেসে বললাম, মা, এমন ছোট্ট একটা বিষয় নিয়ে এত ভেবে সময় নিলে কেন? মা হেসে উত্তর দিল, তুমি না সত্যিই অনেক কৌতূহলী। মা মুচকি হেসে বলল, এবার তো খুশি হলে, তাই না? তারপর মা আবার বলল, এবার তুমি বলো, ট্রুথ নাকি ডেয়ার? আমি বললাম, ডেয়ার নেব। মা একটু ভেবে বলল, তাহলে বলো, তুমি কি কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করার সাহস দেখিয়েছ? আমি মৃদু হেসে বললাম, না, তবে যদি কেউ তোমার মতো আন্তরিক আর মিষ্টি হয় তাহলে হয়তো করতাম। মা মজার ছলে বলল, এই তো একটু আগেই বললে আমি তোমার প্রিয় বন্ধু, আর এখন বলছ অন্য কেউ হলে প্রকাশ করবে। আমি হাসি দিয়ে বললাম, তাহলে কি তোমার সাথে মজার ছলে কিছু বলতে পারি? মা হাসি মুখে বলল, ঠিক আছে, মজার কিছু বলো। আমি মজা করে বললাম, গালে নয়, বরং একটা মজার কথা শেয়ার করি। মায়ের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারলাম, হয়তো আমি একটু বেশি মজা করে ফেলেছি। মা একটু বিরক্ত হয়ে আমাকে শাসন করলেন। আমি তৎক্ষণাৎ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলাম। মায়ের মেজাজ একটু স্বাভাবিক হলে আমি বললাম, ঠিক আছে মা, আমি তোমার কথা শুনব। মা বললেন, এইবার আর কোনো রকম মজা করো না। আমি মায়ের সামনে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইলাম, তারপর একটুখানি হাসি মুখে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলাম। এরপর আমরা দুজনেই হেসে উঠলাম। সেই সময় আমি উপলব্ধি করলাম যে মজা করার সময়ও কিছু সীমা থাকা প্রয়োজন, যা মা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমাদের সম্পর্কটা আরও গভীর হল, আর আমরা বুঝতে পারলাম পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার গুরুত্ব। মায়ের চোখে আমি তখন স্পষ্টভাবে একটু বিরক্তি এবং চিন্তার ছাপ দেখতে পাচ্ছিলাম। তিনি আমাকে খুব ভালোবাসার সাথে বললেন, আরিয়ান, কিছু মজা ঠিক আছে, কিন্তু মা-ছেলের সম্পর্কেরও কিছু সীমা আছে। আমাদের সেই সীমা অতিক্রম করা উচিত নয়। মায়ের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমার আচরণে মায়ের মন কষ্ট পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে ক্ষমা চাইলাম এবং প্রতিশ্রুতি দিলাম যে এমন কোনো মজা আর কখনো করব না, যাতে আমাদের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়। মা আমার ক্ষমা গ্রহণ করে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, আমি সবসময় তোমার বন্ধু থাকব,
কিন্তু মনে রাখতে হবে আমাদের সম্পর্কের কিছু সীমা আছে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে আর কখনো কষ্ট দেব না। এরপর আমরা দুজনেই আবার হাসিমুখে সাধারণ আলাপ শুরু করলাম। মা আমাকে পরামর্শ দিলেন যে আমার বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো উচিত এবং জীবনের সম্পর্কের মর্যাদা এবং সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এই কথোপকথন আমাকে শেখালো যে মজারও কিছু সীমা থাকে, আর সম্পর্কগুলোতে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। শেষে আমরা একে অপরের সঙ্গে হাসিমুখে ট্রুথ আর ডিয়ার খেলা শেষ করলাম এবং প্রতিজ্ঞা করলাম যে আমাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা সবসময় অটুট থাকবে। গল্পটি আমাদের পরিবার, সম্পর্কের মূল্য এবং সামাজিক আদর্শ নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয়, যদিও কিছু দিক অনৈতিকতার দিকে ইঙ্গিত করতে পারে। এটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবেও দেখা উচিত। গল্পটি সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে শেখায় এবং পরিবারের সম্পর্কগুলোকে শ্রদ্ধা ও মর্যাদা দিয়ে মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আরিয়ান কিশোর বয়সে শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে কিছু ভুল ধারণা পোষণ করতে শুরু করে। এই বয়সে এমন অনুভূতি আসা স্বাভাবিক হলেও সেগুলো নিয়ন্ত্রণ করা এবং সঠিক মূল্যবোধে পরিচালিত হওয়া অত্যন্ত জরুরি। বাবা মা আমাদের জীবনের ভিত্তি, তাই তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে আত্মনিয়ন্ত্রণ এবং নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সমাজ ও সংস্কৃতি আমাদের শেখায় যে চিন্তা ও অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। ভুল পথে চললে জীবনের সমস্যার সম্মুখীন হতে হয়। ইতিবাচক পথে মনোযোগ দিতে সৃষ্টিশীল কাজ বা খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখা শ্রেয়। গল্পটি আমাদের সতর্ক করে যে মূল্যবোধ এবং নৈতিকতা মেনে চলা প্রয়োজন, কারণ ভুল চিন্তা ও আচরণ আমাদের এবং আমাদের পরিবার ও সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বাবা মায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সঙ্গে পবিত্র সম্পর্ক বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। যদি ভুল চিন্তা আসে, তাহলে নিজেকে শক্তিশালী করতে পরামর্শ গ্রহণ করা এবং নৈতিক বিশ্বাসে কাজ করা জরুরি। যদি কখনো আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে আপনার মনে অপ্রাসঙ্গিক চিন্তা আসছে, তখন সেটা কারো সাথে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ, যেমন আপনার বাবা মা, শিক্ষক বা কোনো পরামর্শদাতা। এই ধরনের আলোচনা আপনার ভেতরের দ্বন্দ্ব মেটাতে সাহায্য করতে পারে এবং সঠিক পথ দেখাতে পারে। গল্পের মূল চরিত্র আরবকে বুঝতে হবে যে নৈতিকতা এবং আত্মনিয়ন্ত্রণ জীবনের এক অপরিহার্য অংশ। গল্পটি আমাদের শেখায় যে পরিবারের প্রতি সম্মান এবং শ্রদ্ধাই সমাজের ভিত্তি। যদি কোনো সম্পর্কের মধ্যে অসম্মান বা অনৈতিক আচরণ প্রবেশ করে, তাহলে তা পুরো পরিবারের কাঠামোকে নষ্ট করতে পারে। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের সাথে খোলামেলা ও সহানুভূতিপূর্ণভাবে কথা বলা, যাতে তারা সঠিক পথে চলতে পারে। এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সমাজে কী ধরনের সাহিত্য, সিনেমা বা বিষয়বস্তু শিশু ও কিশোরদের সামনে তুলে ধরা হয়। অনৈতিক বিষয়বস্তু সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অভিভাবক এবং সমাজকে সচেতন থাকতে হবে, যাতে শিশুদের সামনে সঠিক বিষয়বস্তু উপস্থাপিত হয়। সময়ের সাথে সাথে যখন একজন ব্যক্তি বড় হয়, তখন তার চিন্তাভাবনাকে আরও পরিপক্ক করতে হবে। গল্পের চরিত্র আরবের আচরণ এবং চিন্তাধারা ভুল পথে যাচ্ছে, কিন্তু এর থেকে আমরা শিখতে পারি যে সঠিক দিকনির্দেশনা এবং আত্মসংযমের মাধ্যমে একজন ব্যক্তি তার চিন্তাধারাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। আমাদের সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের গুরুত্ব অত্যন্ত বেশি, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে নৈতিকতা এবং মূল্যবোধ যে কোনো সম্পর্কের ভিত্তি। যদি সন্তানদের সাথে সুস্থ ও স্নেহপূর্ণ সম্পর্ক থাকে, তবে তাদের জীবনের সঠিক দিকনির্দেশনা দেওয়া সহজ হয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।